নমস্কার, স্বর্ণালী স্পিক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। রাজ্যের বিধানসভা নির্বাচন আর মাত্র 16 দিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে, অর্থাৎ প্রথম দফার নির্বাচন, এবং তার পরের দফা অর্থাৎ দ্বিতীয় দফার নির্বাচন 29 এপ্রিল রয়েছে আমরা জানি। আর ঠিক এই আবহেই আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল তারা যেমন একদিকে প্রচার চালাচ্ছে, শাসক দল তো অবশ্যই প্রচার চালাচ্ছে জোর কদমে। এর মাঝে গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোচবিহারে এলেন, রাসমেলা ময়দানে জনসভা করেছেন এবং বিজয় সংকল্প সভায় তার ভাষণে একাধিক ইস্যুতে আমরা দেখেছি তৃণমূল সরকারকে তিনি বিঁধেছেন, আক্রমণ করেছেন, এবং একই সঙ্গে তার এই সভার মধ্যে আমার একটি অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয় মনে হয়েছে তা হলো মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের কথা কিন্তু বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নিয়েই আমার আজকের আলোচনা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা তো বলছেন, কিন্তু এই সংরক্ষণ, এই মহিলাদের এত গুরুত্ব দেওয়া, সেই বিষয়টা আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রার্থী তালিকায় কতটা প্রতিফলিত হয়েছে নিশ্চয়ই আপনাদের মনেও এই প্রশ্ন এসেছে, আমার মনেও কিন্তু সেই একই প্রশ্ন এসেছে। এবং সেই প্রশ্ন আসার পরেই আমি তথ্য সংগ্রহ করতে শুরু করে দিই এবং এখনো পর্যন্ত বিজেপি যে 5টি তালিকা প্রকাশিত করেছে সেই তথ্য আপনাদের জানাবো, এবং সেখানে মহিলাদের কাদের কোথায় কোথায় প্রার্থী করা হয়েছে এবং মোট কতজনকে প্রার্থী করা হলো সেই তথ্য আমি আপনাদের জানাবো। আলোচনায় তো অবশ্যই আসবো, তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ জানাবো যে আমার এই চ্যানেলে আমার এই তথ্যনিষ্ঠ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই স্বর্ণালী স্পিক্সকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং একই সঙ্গে বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসা যাক আলোচনায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোচবিহারে এলেন, সেই সভায় তিনি এই 33% আসন সংরক্ষণের কথা তিনি জানিয়েছেন মহিলাদের জন্য, এবং যেটা কিনা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আগামী 16, 17, 18 এই 3 দিন যে বিশেষ অধিবেশন রয়েছে সেই অধিবেশনেই কিন্তু এই নারী শক্তি বন্দনা বিল, এই বিলটি কার্যকর করার কথা ভাবছে কেন্দ্রের সরকার, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু সেই ইঙ্গিতই দিয়েছেন গত রবিবারের কোচবিহারের জনসভার মধ্যে। এবার প্রত্যেকে এই যে মহিলাদের ভোট ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, আমাদের রাজ্যের ক্ষেত্রে তো বটেই, কারণ আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক হলো এই মহিলারা, এবং যেখানে লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্প একেবারে ম্যাজিক করে দিয়েছে বলেই কিন্তু মনে করে তৃণমূলের নেতৃত্ব। এবং একই সঙ্গে আমরা দেখেছি এই রাজ্য বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সম্প্রতি যে রাজ্য বাজেট ঘোষণা হয়েছিল সেখানে আরো 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূল সরকারের তরফ থেকে। বুঝতেই পারছেন নির্বাচনী আবহেই মহিলা ভোট ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ শাসক থেকে শুরু করে বিরোধীদের জন্য। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গই কেন বলবো, তার পাশাপাশি বিহারেও আমরা দেখেছি সেখানেও কিন্তু মহিলা ভোট ব্যাংক অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল, এবং একই সঙ্গে তাদের জন্য যে টাকার ঘোষণা সেই ঘোষণাও কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানেও করা হয়েছিল। এ জানাবো যে এই ভারতীয় জনতা পার্টি যারা কিনা এই 33% আসন সংরক্ষণের কথা বলছে, তারা এবার 2026-এর নির্বাচনে ঠিক কতজন মহিলাদের প্রার্থী করলো আপনারা শুনলে কিন্তু একটু হলেও চমকে উঠবেন, কারণ আমি যখন এই হিসাব দেখছিলাম, আমি যখন এই হিসাব করছিলাম, আমার রীতিমতো হাসি পেয়েছিল। যেই ভারতীয় জনতা পার্টি বা যদি বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 33% আসন সংরক্ষণের কথা বলছেন, সেই দলই এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মাত্র 33 জন মহিলাকে প্রার্থী করেছে। বুঝতে পারছেন, 33% তো দূরের কথা, মাত্র 33 জন মহিলাকে তারা প্রার্থী করেছে 2026-এর নির্বাচনের জন্য। বুঝতেই পারছেন কেন বলছিলাম চমক, 33-33 মিলে গেল, যদিও শতাংশে মেলেনি, একটা শতাংশ আর একটা হচ্ছে সংখ্যা। একেবারে ধরে ধরে যেমনটা আপনাদের বলছিলাম যে জানাবো যে ঠিক একাধিক যে প্রার্থী তালিকায় প্রকাশিত করেছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ 5টি প্রার্থী তালিকা, সেখানে কোথায় কোথায় কতজন মহিলাদের নাম আমি দেখতে পেয়েছি। প্রথম প্রার্থী তালিকা ভারতীয় জনতা পার্টি যে প্রকাশিত করেছিল সেই প্রার্থী তালিকায় চলে আসবো। প্রথমের যে প্রার্থী তালিকা আমরা দেখেছি সেই প্রার্থী তালিকায় কিন্তু শ্রীমতী সাবিত্রী বর্মন তাকে শীতলকুচির প্রার্থী করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। একই সঙ্গে তুফানগঞ্জ সেখানে মালতী রাভা রয়কে তাকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি।
পাশাপাশি শিখা চট্টোপাধ্যায় তাকে ডাবগ্রাম ফুলবাড়িতে সেখানে কিন্তু প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। এটা ফার্স্ট লিস্টের কথা বলছি, শেষ হয়নি অবশ্যই। তার পাশাপাশি আমরা দেখেছি যে এই যে ফার্স্ট লিস্ট অর্থাৎ প্রথম যে তালিকা, সেখানে অনিমা দত্ত তাকে পলাশীপাড়ার জন্য প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। একই সঙ্গে সুশ্রী মাধবী মহালদার তাকে এবার কুলতলির জন্য প্রার্থী করেছে এই দল। অন্যদিকে আমরা দেখেছি যে একই সঙ্গে সুমিতা সিনহা তাকে এবার প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি কাথি উত্তরের জন্য। এই তালিকাতে রয়েছেন ময়না মুর্মু, মামুনি বাউরি, চন্দনা বাউরি, রয়েছেন কলিতা মাঝি, অগ্নিমিত্রা পাল। আসবো অর্থাৎ বিজেপির যে সেকেন্ড তালিকা অর্থাৎ দ্বিতীয় তালিকা, সেই দ্বিতীয় তালিকায় ঠিক কতজন মহিলার নাম দেখা গেল। দেখা গিয়েছে এই যে তালিকা, সেখানে ইটাহার কেন্দ্রে সবিতা বর্মনকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে মিতালি মাল তাকে খড়গ্রামের থেকে প্রার্থী করেছে এই দল। গার্গীদাস ঘোষ কান্দি থেকে তাকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে অনামিকা ঘোষকে তাকে ভরতপুর থেকে প্রার্থী করা হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি রেখা পাত্র, অবশ্যই গুরুত্বপূর্ণ এই নাম, সন্দেশখালীর আবহে তাকে কিন্তু এবার লোকসভার পর অবশ্যই লোকসভাতেও আমরা দেখেছিলাম প্রার্থী করা হয়েছিল, যদিও তিনি পরাজিত হয়েছিলেন। এবং এবার হিঙ্গলগঞ্জের জন্য রেখা পাত্রকে বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে মন্দির বাজার, সেখানে মল্লিকা পাইক তাকে প্রার্থী করেছে এই দল। টুম্পা সর্দার তাকে প্রার্থী করা হয়েছে বারুইপুর পূর্বের জন্য এবং রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণের জন্য প্রার্থী করা হয়েছে। একই সঙ্গে সর্বরী মুখার্জি যাদবপুর, পাপিয়া দে অধিকারী টালিগঞ্জ, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এন্টালি, পূর্ণিমা চক্রবর্তী শ্যামপুকুর, বর্ণালী ঢালি সাঁকরাইল এবং একই সঙ্গে দেখা যাচ্ছে সুমনা সরকার বলাগড়, বর্ণালী দাস ধনীখালী, সবতা মান্না পিংলা, শুক্লা চ্যাটার্জি বিষ্ণুপুর এবং মৌমিতা বিশ্বাস মিশ্র তাকে বর্ধমান দক্ষিণ থেকে প্রার্থী করা হয়েছে। শেষ হয়নি, আরো একজন নাম রয়েছে রিঙ্কি ঘোষ, তাকে প্রার্থী করা হয়েছে মুরারইয়ের জন্য। এবং পরবর্তী যে তালিকা আসবে অর্থাৎ তৃতীয় তালিকা, সেই তালিকা 25শে মার্চ প্রকাশিত করেছিল ভারতীয় জনতা পার্টি। আর এখানে আমরা দেখেছি পানিহাটিতে রত্না দেবনাথ তাকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি এবং মধুমিতা ঘোষ তাকে প্রার্থী করেছে হরিপালি। এই দুটি নামই তৃতীয় যে তালিকা সেখানে দেখা গিয়েছিল। চতুর্থ যে তালিকা, সেখানে একটি মাত্র নামই জলজল করছে, আপনারাও দেখুন। শ্রীমতী সোমা ঠাকুর তাকে বাগদার ক্ষেত্রে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। সোমা ঠাকুর কে জানেন? শান্তনু ঠাকুরের স্ত্রী। তালিকাটা কেন বললাম না, কারণ পঞ্চম তালিকাতে কোনো মহিলা প্রার্থী নেই। বুঝতেই পারছেন এই যে দল 33% সংরক্ষণের কথা বলছে, তারাই রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে মাত্র 33 জন মহিলা প্রার্থীকে বেছে নিয়েছে মুখ করার জন্য বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। অন্যদিকে যদি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আসে, তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি যে বরাবরই মহিলাদের তাদের প্রার্থী তালিকায় কিন্তু প্রাধান্য দিয়ে এসেছে, বিভিন্ন সময় আমরা দেখেছি এবং এবারেও তার অন্যথা হয়নি। এবারেও তৃণমূল কংগ্রেস তারা 52টি আসনে মহিলাদের প্রার্থী করেছে, যেখানে ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল, তারা কিনা বলছে 33% আসন সংরক্ষণের কথা, তারা 33 জনকে প্রার্থী করেছে, 33 জন মহিলাকে প্রার্থী করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু প্রার্থী করেছে আমরা দেখলাম 52 জন মহিলাকে এবারের নির্বাচনে। এবার শতাংশের একটা হিসেব আপনাদের দেব। 33% মহিলা প্রার্থী হলে ঠিক কতজন আমাদের রাজ্যে মহিলা দিতে হবে, আপনাদের সেই হিসাবটা একবার জানাবো। 294 গুণ 33% অর্থাৎ 97.02, অর্থাৎ প্রায় 97 জন মহিলা থেকে যদি প্রার্থী করা হয় তবেই কিন্তু এই 33% যে আসন সংরক্ষণের কথা ভারতীয় জনতা পার্টি বলছে লোকসভা এবং বিধানসভা, শুধুমাত্র যদি বিধানসভায় ধরি তাহলে কিন্তু সেই হিসাব পরিপূর্ণ হবে। শুধুমাত্র আমার কথাই কেন বিশ্বাস করবেন আপনারা? দেখে নিন, এই হিসাব কিন্তু আপনাদের সামনে পেশ করছি। পাশাপাশি আপনাদের জানাবো যে বিজেপি যে এই 33 জন মহিলা প্রার্থী দিয়েছে, এটা সার্বিক বিচারে ঠিক কত শতাংশ দাঁড়াচ্ছে। 33/294 গুণ 100 অর্থাৎ 11.22, মানে 11% প্রার্থী কিন্তু দাঁড়াচ্ছে, অর্থাৎ 11% মহিলাদের প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি 33%-এর নিরিখে, যা কিন্তু খুবই কম। এখানেই একটা প্রশ্ন কিন্তু উঠে দাঁড়ায়, যেই রাজনৈতিক দল তারা 33% আসন সংরক্ষণের কথা বলছেন মহিলাদের জন্য এবং সেই বিল কার্যকর করার কথা বলছে বিধানসভা নির্বাচনের আগে, সেই দল কেনই বা পশ্চিমবঙ্গে মাত্র 33 জন মহিলাকে প্রার্থী করলো?
তাহলে তাদের যে সদ্ভাবনা, যে সদিচ্ছা, সেই সদিচ্ছা নিয়েও কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়। অবশ্যই আজকে জানালাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে যে 33-33-এর যে হিসাব, আশা করছি আপনারাও এই হিসাব শুনে বেশ মজাই পেয়েছেন। অবশ্যই আপনাদের কি মনে হয় যে এই যে প্রধান বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তারা বলছে 33% আসন সংরক্ষণের কথা মহিলাদের জন্য এবং তারা বিল কার্যকর করার কথাও বলছে, তারা কি আদৌ লোকসভা এবং বিধানসভায় দুটি ক্ষেত্রে মহিলাদের এই আসন সংরক্ষণের নীতি নিজেরাই মানতে পারবে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানান। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। তবে আলোচনা শেষ করার আগে আরো একবার আপনাদের কাছে আমার অনুরোধ জানাবো, আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, স্বর্ণালী স্পিক্স যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং একই সঙ্গে বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ। শুভরাত্রি।